অন প্যাসিভ কি নিয়ে আসছে, কি হতে পারে? আমাদের কল্পনাতে আমরা কেউ হয়তো বলছি যে ও কানেক্টের মতো কোনো একটা প্রোডাক্ট হবে, আমরা কেউ ভাবছি যে এটা চ্যাট জিপিটির মতো কোন প্রোডাক্ট হবে, আমরা কেউ ভাবছি এটা হয়তো এটা হয়তো গুগলের মতো কোনো প্ল্যাটফর্ম হবে। আমরা এক একজন এক এক ভাবে কথা বলে যাচ্ছি, আসলে কি নিয়ে আসছে এটা আমরা কেউই এখন পর্যন্ত জানি না। এমনকি এলসি লিডাররাও কেউ নিশ্চিত করে বলতে পারছে না, শুধু স্যার কিছু শব্দ চয়ন করে বলছেন এই ধরনের প্রোডাক্টে এই জিনিস হচ্ছে যুক্ত থাকবে। আমরা এর বাইরে কিন্তু অন্য কিছু আমরা বুঝতে পারছি না। সাপোজ একটা বাড়ি তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে যে এই বাড়িতে এই বাড়িতে এই বাড়িতে শ্বেত পাথরের মার্বেল ব্যবহার হবে, শুধু এতটুকুই। কিন্তু ওই এই প্রাসাদটা কেমন হবে, দেখতে কেমন হবে, এর ডান দিকে দরজা হবে না বাম দিকে হবে, উত্তরমুখী হবে না বাম দিকে হবে, এটা কততলা বিশিষ্ট হবে, কত বিশাল আয়তনের হবে, এই কোনো কিছু কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না। হয়তো বলা হচ্ছে এখানে 12 ধরনের কালার ব্যবহার হবে, আমরা আমরা এর বাইরে বুঝতে পারছি না 12 ধরনের কালারটা কোথায় কোথায় ব্যবহার হবে। আমাদের হয়তো বলা হচ্ছে এখানে উন্নত মানের পৃথিবীর শ্রেষ্ঠ পাথর ব্যবহার হবে, কিন্তু কোথায় কোথায় এই পাথরগুলো ব্যবহার হবে আমরা জানি না। আমরা হয়তো শুনছি যে এখানে পৃথিবীর শ্রেষ্ঠ কারিগররা এখানে কাজ করবে, অনেকটা তাজমহল তৈরির মতো। তাহলে আসলে এই তাজমহলটা কেমন হবে, এই প্রোডাক্টটা কেমন হবে, আমরা কেউই কিন্তু আমরা জানি না। জাস্ট কিছু হিন্স আমরা পাচ্ছি বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে বলতে, কিন্তু আদৌ এটা পরিপূর্ণতা কি নিয়ে আসছে আমরা কেউই জানি না। শুধু আমি যে কথাগুলো বললাম এটাই আমাদের হতে যাচ্ছে, যা আসছে তা আপনার আমার কল্পনার চেয়েও বড়, যা আসছে তা আপনার আমার দৃষ্টিভঙ্গির চেয়েও বড়। আমাদের দৃষ্টিতে আসবে না, দৃষ্টির গোচরে আসবে না এমন কিছু বিষয় অনপ্যাসিভ নিয়ে আসছে, যেটা আপনার অন্তর্দৃষ্টিও কল্পনা করতে পারছে না তেমন বিষয় নিয়ে আসছে আমাদের অ্যাসোফার স্যার এবং তার টেক টিম। অনপ্যাসিভ যা নিয়ে আসছে তা আপনার স্বপ্নের চেয়েও বড়। আপনি কোনোদিন যেটা কল্পনা করেননি, আপনার 14 পুরুষ যেটা আপনাকে স্বপ্ন দেখাতে পারেনি, সেই স্বপ্ন পূরণ করার জন্যে, সেই বাস্তবতা পূরণ করার জন্যে অনপ্যাসিভ যা নিয়ে আসছে সেটা আপনার 14 পুরুষের স্বপ্ন পূরণ হবে এখান থেকেই। শুধু আমরা এটাই সংক্ষেপে বলতে পারি। কিন্তু এটা কি নিয়ে আসছে, কিভাবে আসছে, এটা সারা পৃথিবীতে কি রেভলিউশন সৃষ্টি করবে, এই বিষয়গুলো আমাদের কল্পনার চাইতেও বাইরে, কল্পনার বাইরে। অনপ্যাসিভ যা নিয়ে আসছে সেটা মানি ফ্রিডম নিয়ে আসছে, এতটুকু আমরা জানি। এই মানি ফ্রিডমটা কিভাবে দিবে, কত টাকা আমরা পাবো, কত টাকা পেলে আমরা মানি ফ্রিডম পাবো। যারা উন্নত বিশ্বে থাকে, যারা ইউরোপ আমেরিকায় থাকে, তাদের ইনকাম, তাদের সফলতা পেতে হলে, তাদের মানি ফ্রিডম পেতে হলে তাদের ইনকাম কত হবে। আমাদের দেশে আমরা যারা খুদে ফাউন্ডার আছি, আমাদের আয় ইনকাম কম, আমাদের ইনকাম যদি তাদের মতো হয় তাহলে আমাদের অবস্থা কোথায় যাবে। তাদের ইনকামের চাইতে আমাদের ইনকাম কিন্তু 120 থেকে 22 গুণ বেশি। তাদের জীবন মান যেটা হবে তার চাইতে কিন্তু আমাদের জীবন মান অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে। সাপোজ আপনাকে একটু বুঝিয়ে বলি, আমরা যখন ও ফাউন্ডার ব্যাকআপ ব্যবহার করতাম, ওখানে একটা আমি নোটিশ পেয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে আমেরিকায় একটা বুফে পার্টি অনপ্যাসিভের ফাউন্ডারদেরকে নিয়ে বুফে পার্টি আয়োজন করা হয়েছিল। এটা একটা পপ আপ দেওয়া হয়েছিল ও ফাউন্ডার ব্যাকআপ এসে। যারা দেখেছেন তারা আমার সাথে হ্যাঁ হ্যাঁ মেলাবেন। ও ফাউন্ডারদেরকে নিয়ে একটি আমেরিকায় একটি পার্টি আয়োজন করা হয়েছিল, যেটা বুফে পার্টি। বুফে পার্টির ফি ধরা হয়েছিল একটা ফাউন্ডারের, শুধু বুফে পার্টির জন্য একবেলা আনলিমিটেড খাওয়ার যেটা অবস্থা সেটা আমরা বুফে বলি। সেই বুফে পার্টির ফি ওখানে ধরা হয়েছিল $999, $999, প্রায় 1000 ডলারের মতো। $999 ছিল হচ্ছে সেই পার্টিতে অংশগ্রহণ করার জন্য। আচ্ছা কল্পনা করেন তো, 999 যদি বাংলাদেশে টাকা হিসেবে কনভার্ট করে তাহলে কত হয়? 1,20,000 থেকে 22,000 টাকা। তাহলে 1,20,000-22,000 টাকা যদি হয়, আপনি কল্পনা করেন তারা একটা বেলা একটা ডিনার পার্টিতে বুফে খাওয়ার জন্য 1,20,000 টাকা খরচ করছে। তাহলে আমি যদি বাংলাদেশে ঢাকার মতো একটা জায়গায়, গুলশানের মতো একটা জায়গায়, উত্তরার মতো একটা জায়গায়, ধানমন্ডির মতো একটা জায়গায় যদি আমরা বুফে পার্টি খাই, তাহলে সর্বোচ্চ 1,500 টাকা, সর্বোচ্চ 1,500 টাকায় আমাদের একটা বুফে পার্টির আয়োজন করা সম্ভব। আমেরিকার মতো জায়গায় কত লাগছে? 1,20,000। তার মানে আপনি এখানে কমপক্ষে 1,19,000 টাকা আপনি সেভ করতে পারছেন।
1,19,000 টাকা আপনার সেভ হচ্ছে। ওদের মতো একটা পার্টি সেন্টারে যদি আমরা খাওয়া দাওয়া করি তাহলে আমাদের এখানে খরচ হচ্ছে 1,500 টাকা সর্বোচ্চ, আর তাদের ওখানে খরচ হচ্ছে 1,20,000 টাকা। তাহলে আপনি এখানে যে 1,19,000 টাকা আপনি কত 119 গুণ আপনি এখানে সেভ করতে পারছেন। বিষয়টা এখানে যে ওদের মতো যদি আমরা লাইফস্টাইল করি তাহলে কিন্তু তাদের চেয়ে আমরা বেটার কিছু হচ্ছি। তাহলে উন্নত দেশের তুলনায় আমরা যেহেতু এগিয়ে থাকবো ইনকামের দিক দিয়ে, শুধু ডলার এক্সচেঞ্জের কারণে আমাদের ইনকামটা তাদের চাইতে 120 গুণ বেশি হবে, জীবনযাত্রার মান তাদের চাইতে আমাদের এখানে বেশি হবে। সেই দিকে যারা অনুন্নত দেশ আছে তারা কিন্তু উন্নত দেশের কাতারে চলে যাবে, যেহেতু তাদের চাইতে আমরা 119 গুণ 20 গুণ আমরা বেশি সেভিং করতে পারবো। আমরা কিন্তু তাদের চাইতে বেশি কাজ করতে পারবো, হিউম্যানিটি করতে পারবো, সমাজের অবকাঠামোর, রাস্তাঘাট, কালভার্ট, সরকারি যে কোনো বিষয়ে, ট্যাক্স থেকে শুরু করে সকল ক্ষেত্রে কিন্তু আমরা অবদান রাখতে পারবো। উন্নত দেশের মানুষে যা করবে তার সাথে আমরা বহুগুণে বেশি করতে পারবো। তাহলে আমরা এই চমকটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে মানি ফ্রিডমটা শুধু যে ব্যক্তিকেন্দ্রিক হবে তা না, সমাজ কেন্দ্রিকও হবে। আমেরিকার একজন ফাউন্ডার যে পরিমাণ সামাজিক কাজ করবে তার চাইতে আমরা 120 গুণ বেশি কাজ করতে পারবো। একটু কল্পনা করবেন, একটা ফাউন্ডার যদি একটা গ্রামের, আমেরিকার মতো একটা গ্রামের উন্নয়ন সাধন করে, আপনি কিন্তু সেম আমেরিকার মতো একজন ফাউন্ডার যে ইনকাম আপনি করবেন সেটা আপনি কিন্তু 120টা গ্রামের উন্নয়ন করবেন। একটু কল্পনায় নিয়ে আসেন। তাহলে আমেরিকায় যদি 120টা পরিবারের তারা যদি উন্নয়ন করে, আপনি কিন্তু তার 120 গুণ উন্নয়ন করতে পারবেন। তারা যদি একটা জেলার উন্নয়ন করে, আপনি কিন্তু 120টা জেলার উন্নয়ন করতে পারবেন। তো এইভাবে একটু কল্পনা করেন আপনার মানি ফ্রিডমটা কিভাবে আসছে। আমেরিকার একজন ফাউন্ডার যে ইনকাম করবে সেম ইনকাম আপনিও করবেন, কিন্তু ডলারের তারতম্যের কারণে আপনি কিন্তু অনেক সুবিধা ভোগ করছেন। শুধু যে বাংলাদেশি ভাই ফাউন্ডারদেরকে বলছি তা না, এখানে পৃথিবীর বিভিন্ন দেশে ডলারের কারেন্সি কম বেশির কারণে এই সুবিধাটা আমরা পাবো। এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান যারা অনুন্নত দেশে আছি, যারা উন্নয়নকামী দেশে আছি, তারা কিন্তু সবচেয়ে সুবিধাভোগী হব। এই সুবিধাটা আমি আসলে বোধহয় বোঝাতে পেরেছি। ডলার ইনকাম হওয়ার কারণে এই সুবিধাটা আমরা পাবো। তাহলে এই যে বড় কিছুর অংশ হতে যাচ্ছে, শুধু আপনাকে বললাম যে কারেন্সির এই ডলার ইনকাম করার কারণে আমাদের এই চেঞ্জটা আসছে, যেটা আপনাকে যেই ফ্রিডমটা দিবে, মানি ফ্রিডমটা দিবে, সেটা শুধু যে এই বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে আপনাকে উন্নত করছে তা না, আপনার নিজের দেশে যে বিষয়টা ঘটনা ঘটে যাবে যে বাংলাদেশ থেকে 1 কোটি সরকারি পরিসংখ্যান মতে 1,30,00,000 প্রবাসী যারা ইনকাম এনে দেয়, প্রতি মাসে ইনকাম এনে দিচ্ছে 3 বিলিয়ন, 30,000 কোটি টাকারও বেশি, 3 বিলিয়ন ইনকাম আনছে প্রবাসী ভাইয়েরা প্রতি মাসে। কত? 3 বিলিয়ন। এই ইনকামটা যখন হুট করে বেড়ে যখন দেখবে সরকার, বাংলাদেশ সরকার বা বিভিন্ন দেশের সরকার, যে এই কারেন্সিটা যেখানে আসতো আগে 3 বিলিয়ন, হুট করে যখন এটা 6 বিলিয়ন, 7 বিলিয়ন, 10 বিলিয়ন হয়ে যাবে, এর কি কারণ তল্লাশি করবে না? অবশ্যই প্রত্যেকটা সরকার কিন্তু এটা তল্লাশি করে দেখবে যে আমার এই কারেন্সিটা হুট করে এটা দ্বিগুণ তিনগুণ কিভাবে হচ্ছে। যখনই এটাকে দেখবে যে এটা বহুগুণে বাড়ছে। আমি একটা উৎসদের উদাহরণ দিই। আমার এখানে সরকার ভাই আছেন নওগাঁর, ওখানে একটা নওগাঁর জায়গার নাম কি, যেটাকে অর্থনৈতিক জোন ঘোষণা করা হয়েছিল সরকার ভাই? সাপাহার। হ্যাঁ, কথাটা আপনারা একটু মিলিয়ে নেবেন। সাপাহার থেকে প্রচুর পরিমাণে অর্থলগ্নি হয়, মানে ব্যাংকে লেনদেন হয়। এটা বাংলাদেশ ব্যাংকের চোখে পড়েছিল। সাপাহার থেকে এত পরিমাণ টাকা, 300 কোটি টাকা, 300 কোটি বছরে, মাসে, এই সিজনে এই 2-3 মাসে 300 কোটি টাকা, আমের সিজনে 300 কোটি টাকা শুধু ব্যাংকে লেনদেন হয়। এইটা যখন বাংলাদেশ ব্যাংকের চোখে পড়লো, তখন বাংলাদেশ ব্যাংক এটাকে তল্লাশি করে দেখলো যে এত টাকা কিভাবে এটা আসে। তখন তারা ওখানে যে কিন্তু চোখ ছানা বড়া, যে ওখানে এত পরিমাণ বিজনেস হাব আছে, এত পরিমাণ ব্যবসা হয়, কিন্তু ওটাকে বাংলাদেশের ব্যাংকগুলো বা বাংলাদেশ ব্যাংক এটাকে ওইভাবে
নজরদারিতে আনে নাই। এটা দেখার পরে যখন দেখলো যে 300 কোটি টাকার মতো লেনদেন ওখানে হচ্ছে সাপাহারে, তখন কিন্তু সাপাহারকে বিজনেস জোন হিসাবে ঘোষণা করতে বাধ্য হয়েছে। তো একইভাবে যখন দেখবে বাংলাদেশ সরকার যে প্রবাসীকে সবচাইতে বেশি মূল্যায়ন দেওয়া হয়, এই 1,30,00,000 প্রবাসী যারা আছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে কিন্তু সর্বোচ্চ সম্মান দেওয়া হয় রেমিটেন্স যোদ্ধা হিসেবে। যখন এটাকে দেখবে যে প্রতি মাসে 3 বিলিয়নের জায়গায় 6 বিলিয়ন আসছে, 7 বিলিয়ন, 8 বিলিয়ন, 10 বিলিয়ন আসছে, তখন কিন্তু এই তল্লাশি করে দেখবে সাপাহারের মতো করে যে এই ইনকামটা বিদেশ থেকে আসছে, কাদের অ্যাকাউন্টে আসছে। তখন কিন্তু আপনাকে আমাকে খুঁজে বের করবে এই মানি ফ্রিডম কারা পাচ্ছে। আপনাদেরকে কিন্তু একটি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে লিয়াজু করে তারা উন্নয়ন খাতে কিন্তু আপনাদেরকে নিয়োগ পার্টনারশিপে আসবে, যে আপনার এই টাকাগুলো আমাদের এই খাতে দেন, তাহলে আপনাদের এই ট্যাক্স ফ্রি করে দেব, আপনার উন্নয়নমুখী এই কাজগুলো করেন তাহলে আপনাদের এই মকুব করে দেব। এই বিষয়গুলো কিন্তু তারা আস্তে আস্তে সরকারি থেকে বিভিন্ন সময় আমাদেরকে প্রস্তাব দিবে। এই বিষয়গুলো কিন্তু সামনে আসতে যাচ্ছে। এটা জেনে আপনারা অবাক হবেন যে আপনাদের জন্য বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে কিন্তু বিভিন্ন অফারের ডালি নিয়ে আসবে, যে আপনাদের দেশে রাখার জন্য কি কি করণীয়, আপনাদের নিরাপত্তা, আপনাদের সরকারি সুযোগ সুবিধা, আপনাদের সরকারি বিভিন্ন যে ভিভিআইপিদের যে মর্যাদার বিভিন্ন কার্ড আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে দেওয়ার প্রস্তাব করবে। কারণ যে আপনারা অবাক হবেন যে আমেরিকা পর্যন্ত ফাউন্ডারদেরকে সেই দেশে রাখার জন্য, সেই দেশে নাগরিকত্ব দেওয়ার জন্য এবং সারা পৃথিবীতে মাল্টিপল ভিসা দেওয়ার জন্য আমেরিকা অলরেডি আমাদেরকে প্রস্তাব দিয়ে রেখেছে, যে আমাদের আমেরিকা একসময় আমাদেরকে মাল্টিপল ভিসা এবং মাল্টিপল পাসপোর্ট দিয়ে তারা আমেরিকার নাগরিকত্ব দিয়ে আমাদের সারা পৃথিবী ভ্রমণ করার যে সুযোগটা দিবে, এই শর্তে তারা আমেরিকায় বসবাস করবে। তো আমরা যদি আমেরিকায় বসবাস করি তাহলে আমাদের ইনকাম গুলো কোথায় আমরা খরচ করব? আমেরিকায় করব। তো একইভাবে সারা পৃথিবীর দেশ প্রধানরা আমাদেরকে তাদের দেশে থাকার জন্য অফার করবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে। কারণ কি, এই ইনকাম গুলো যেই দেশে আসবে সেই দেশে তো খরচ হবে। এই দেশে যখন ঢুকবে, যে কোনো দেশে যখন ঢুকবে, তখন কিন্তু ওই কারেন্সিটা অত টাকা দিয়ে ঢুকবে। আমরা জানেন যে বাংলাদেশে যখন একটা কারেন্সি আসে বিদেশ থেকে, তখন কিন্তু এটা 2.5% কি দেওয়া হয়, রেমিটেন্স প্রণোদনা দেওয়া হয় 2.5%। আপনি যদি 100 টাকা পাঠান তাহলে আপনাকে এখানে 2.5 টাকা এক্সট্রা দেওয়া হয়, এবং 1 লাখ টাকা যদি পাঠান আপনি বিদেশ থেকে বাংলাদেশে, তাহলে আপনি 2,500 টাকা এক্সট্রা পান। যারা রেমিটেন্স পান তারা আপনারা জানেন এটা। তো একইভাবে দেখবেন এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধাও কিন্তু আপনাদেরকে দেওয়ার প্রস্তাব সামনে আসবে। এটা সরকারিভাবে বিভিন্ন দেশ থেকে আপনি অফার পাবেন যে আমার দেশে আসো, আমার দেশে বসবাস করো, তোমাদের এই সুবিধা দিচ্ছে। তাহলে মানি ফ্রিডমটা যে শুধু আপনার দেশে থাকছে তা না, বিদেশ থেকে শুরু করে সারা পৃথিবীতে আপনার এই মানি ফ্রিডমের সুবিধাগুলো আপনি ভোগ করছেন। আর একটা বড় সুবিধা কি পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে টাইম ফ্রিডম। আপনার অঢেল সময় থাকছে। আচ্ছা ভাবেন তো, আপনি সারা জীবনেও যা ইনকাম করেননি, সেই ইনকামটা যদি আপনি এখানে 2-3 মাসেই করে ফেলেন, তাহলে কি আপনার পূর্বের ওই চাকরিটা, ওই ব্যবসাটা, ওই পেশাটা করতে ইচ্ছে হবে? হবে না। তখন কি হবে? তখন আপনার টাইম, সময়ের কোনো অভাব নাই। আপনার পূর্বের কাজ যখন করতে ইচ্ছে হবে না, তখন আপনার কাছে মনে হবে যে এই যে রুহুল ভাইয়েরা, জাফর ভাইয়েরা, মুন্নাফ ভাইয়েরা, সরকার ভাইয়েরা বিভিন্ন দেশ ভ্রমণ করছে, তারা পৃথিবীর প্রতি মাসে 2-1টা করে দেশ ভ্রমণ করছে, তারা মাসে 25টা দেশ ভ্রমণ করছে, তারা 10 বছরে 242টা দেশ ভ্রমণ করার ব্রত নিয়ে আগাচ্ছে, তারা সারা বাংলাদেশের 64টা জেলা চষে বেড়াচ্ছে। আমি তাদের সারিতে আমি যেতে চাই। তারা সারা বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যেখানে দেখছি হিউম্যানিটির প্রয়োজন, সেখানেই লাফিয়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। আমিও তাদের সাথে যেতে চাই। এই বিষয়গুলো যখন আপনি আমাদের সাথে, আমাদের একই কাতারে আসার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার পূর্বের যে পেশা ছিল সেটা কিন্তু করতে আর ইচ্ছা হবে না। তখন আপনার কি হবে, মানি ফ্রিডমের সাথে সাথে টাইম ফ্রিডমটা আপনি পাবেন। এই যে 24 ঘন্টা, 7 দিন, 30 দিনে মাস, হপ্তাহ, বছর, আপনার কাছে অঢেল সময়। পরিবারকে সময় দিয়েও আপনার কাছে অনেক সময় থাকবে। এই সময়টা আপনি কিভাবে এক্সপেন্স করবেন, কিভাবে খরচ করবেন, কিভাবে পার করবেন, তখন কিন্তু আপনি একটি বলয়ের মধ্যে আসতে হবে। সেটা হচ্ছে ইউনিটি বলয়। এই ইউনিটি সাথে আপনাকে চলতে হবে, এবং আপনার সারা পৃথিবী ঘোরার যে একটা চমকপ্রদ একটি ইচ্ছা, সেটাকে আপনি এখান থেকে পাচ্ছেন। সারা পৃথিবীতে আমরা হিউম্যানিটি কাজের
কাজের করার সাথে সাথে আমরা কিন্তু সারা পৃথিবী ট্যুর করব। এই যে বিষয়গুলো যখন আপনার সামনে আসবে তখন কিন্তু আপনার টাইম ফ্রিডম কিভাবে পার করবেন, কিভাবে আপনি দেখা যাচ্ছে এক কাপ চা খেতে রংপুর থেকে আপনি চলে যাচ্ছেন দিনাজপুর, দিনাজপুর থেকে ঢাকায় আসছেন এক কাপ চা খেতে, আপনার কাছে মনে হলো আজকে ভালো লাগছে না মাওয়াতে যে আজকে ইলিশ মাছ নিয়ে আসি, চলে গেলেন ওখানে। মনে হলো আজকে সিলেটে আজকে বন্যা হয়েছে, আমি যাই, আমি 5,000 লোকের খাবার ত্রাণ নিয়ে যাই। আজকে রংপুর কোনো বন্যা হয়েছে, সিলেট থেকে দেখা যাচ্ছে 10,000 লোক আমরা আগে গেলাম, সেখানে যে ত্রাণ সামগ্রী দিলাম। এই ধরনের কাজগুলো নিয়ে আমাদের কিন্তু ব্যস্ত থাকতে হবে সামনে। পৃথিবীর আনাচে কানাচে কোনো হয়তো দুর্যোগ হচ্ছে, আমাদের কাছে একটা হয়তো মেল আসলো এর কাছ থেকে, কোম্পানির তরফ থেকে, যে তোমরা চাইলে এখানে যে ত্রাণ বিতরণ করতে পারো। আচ্ছা বলেন তো, এই ধরনের যদি মেল আসে, কোনো খবর আসে, আমরা কি থাকতে পারবো? সারা পৃথিবীতে শুধু হিউম্যানিটি কাজ করার নেশায় আমরা মত্ত হয়ে যাব। এই মানি ফ্রিডম, টাইম ফ্রিডম পাওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। স্যার বলছিলেন যে ইলন মাস্কের টাকা আছে, তার মানি ফ্রিডম আছে, কিন্তু টাইম ফ্রিডম নাই। সে ঘুমানোর জায়গা পায় না, সে গ্যারেজে পর্যন্ত ঘুমিয়ে যায়, গাড়িতে ঘুমিয়ে যায়, যেখানে রাত হয় সেখানে কি করে, অফিস সেখানে করে ফেলে। তো এই যে বিষয়টা, তার অনেক কাজ করার পসিবিলিটি, সেই কারণে কি করে, সে কিন্তু তার ঘুমানোর জন্য যে একটা স্থির কোথাও একটা ঘুমাবে, সেই সময়টুকু সে পায় না। কিন্তু আপনি আমি সেই সৌভাগ্যবান যার মানি ফ্রিডমের সাথে সাথে টাইম ফ্রিডম পাচ্ছেন। আপনি এখানে এমন একটি স্মার্ট একটি ইনকাম পেতে যাচ্ছেন, যেটা আপনার পূর্বপুরুষে কেউ কখনো ইনকাম করেনি। আপনি তো নাই। আমাকে অনেকে বলে এখানে ইনকাম আমি কেমন হতে পারে, তা আমি সহজভাবে বলি যে এমন কোনো অনপ্যাসিভ ফাউন্ডার নাই যার পূর্বে ইনকাম বলবে যে আমি আগেই ভালো ছিলাম, অনপ্যাসিভ যা ইনকাম আসছে তার চাইতে আমি আগেই ভালো ইনকাম করতাম। এই কথা পৃথিবীর কোনো ফাউন্ডার বলবে না। ইনশাল্লাহ এমন ইনকাম পেতে যাচ্ছি যেটা আপনি পেয়ে ধন্য হবেন। আপনি এখানে যা পাচ্ছেন সেটা আপনার কল্পনা স্বপ্নের চেয়েও বড়, অন্তর্দৃষ্টির থেকেও বড়। এটা আমরা খুব শীঘ্রই দেখতে যাচ্ছি। নিজেকে সেভাবে তৈরি করেন যাতে আমরা সারা পৃথিবীব্যাপী মানবতার ব্রত ছড়িয়ে দিতে পারি। ইয়াসমুফার স্যারের লক্ষ্য উদ্দেশ্য আমরা পূরণ করতে পারি। ইয়াসমুফার স্যারের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন এক হয়ে যায়। আমরা যেন মানবিক কাজে নিজেদেরকে বিলীন করতে পারি, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে।